গড়পঞ্চকোট যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা জয়চণ্ডী পাহাড় থেকে চলে এসেছি। তো জয়চণ্ডী পাহাড় থেকে চলে এসে 12 কিলোমিটার চলা হয়ে গেছে। ওখান থেকে মোটামুটি গড়পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার, যা সবাই বলছে। গুগল ম্যাপে ওরকমই দেখাচ্ছে 22-23 কিলোমিটার। তো মোটামুটি অনেকটা রাস্তা চলে এসেছি। লক্ষণপুর পার করে আমি এখন এক জায়গাতে একটু দাঁড়িয়েছি। রাস্তায় যা রোদ দেখলে বুঝতেই পারছো, আর দেখা যাচ্ছে না কিছু, এত রোদ। পিছনে লক্ষণপুর গেছে একটুখানি দূরেই, আর আমরা দাঁড়িয়ে আছে লক্ষণপুর পেরিয়ে যাচ্ছি, একটুখানি আগে এসে দাঁড়িয়ে। তো তোমাদের আগের ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলো, আমাদের যে জয়চণ্ডী পাহাড়ের ভিডিওটা। তো হাফ রাস্তার বেশি চলে এসেছি, রাস্তায় একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে দেখা যাক কত দূর এগোতে পারি। দেখতে পারবে তোমরা সব, সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো পঞ্চকোটে দেখা হচ্ছে আবার। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি গড়পঞ্চকোটের একদম গোড়দোড়ায়। যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, রাস্তাটা দেখলে আজকাল সাধারণ মনে হলেও এই রাস্তাটার উপরেই একসময় কোথাও এক জায়গায় ছিল একটা বড় সিংহদুয়ার। এই পুরো গড়পঞ্চকোটে ঢোকার একমাত্র প্রবেশদ্বার। আর রাস্তাটার আশেপাশে বন জঙ্গল দেখে বুঝতেই পারছো এই বন জঙ্গলটা তখনও ছিল, ইচ্ছা করে লাগানো ছিল বাঁশ গাছগুলো যাতে অন্ধকার হয়ে থাকে। ওটাও একটা রক্ষণশীল একটা প্ল্যান ছিল রাজার। যাই হোক, এখন সেগুলো আর কিছুই নেই। গাড়ি নিয়ে আসলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে হবে, আদার্স তো কোনো রাস্তা নেই। তো তোমরা এই রাস্তা দিয়ে এসে এই গাছটার তলায় সামনে গাড়ি রাখবে। ওইখানে আমি গাড়ি রেখেছিলাম, দেখলাম কয়েকজনের গাড়ি ওখানে রাখা আছে, কোনো টাকা দিতে হয় না। তবে পার্কিং করার এরিয়া বলতে এই মাঠটুকুই আছে, আশেপাশে যা জিনিস আছে সেগুলো তো তোমাদের দেখাবোই। এই যে এই জায়গাটাতেই গাড়ি পার্কিং করার এরিয়া, তোমরা এখানে রাখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা মন্দিরের ধ্বংসাবশেষ। তো আমাদের ভিডিওটা শুরুই হলো বর্গীদের আক্রমণের ফলে ধ্বংস হওয়া একটা স্তূপ থেকে। এই মন্দিরটা দেখলে অনেকে কিছু বুঝতেই পারবে না, তবে যারা আগে বিষ্ণুপুরে ঘুরে এসেছো তারা দেখলে হয়তো বুঝবে এই মন্দিরটা একসময় একটা পঞ্চরত্নের মন্দির ছিল, অর্থাৎ 5টা চূড়া ছিল, তার মধ্যে 4টে চূড়া তো এখন আর নেই। একটা মিডিলের শুধু গর্ভগৃহটাই বেঁচে আছে, যদিও কিছু বছর আগে এর আশেপাশে কিছু ঘেরা ছিল না। এই ঘেরাটা জাস্ট নতুন হয়েছে, যার জন্য মন্দিরটা এখন কিছুদিন টিকে যাবে। না হলে এই মন্দিরটাও আস্তে 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 কালের গহ্বরে চলে যেত। দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। যদিও সরকার রক্ষণাবেক্ষণের জন্য এটা অনেকটা এর ভঙ্গুরতাটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমাদের আগে আমি এই পঞ্চকোট সম্পর্কে কিছু বলে রাখি। গড়পঞ্চকোটের যে ইতিহাসটা সেটা কিন্তু 1-2 দিনের ইতিহাস না, এটা ধরে রাখো মোটামুটি 1950 বছর আগেকার ইতিহাস। তো ইতিহাস বলতে গেলে আমাদের বলতে হয় এক সময় রাজা জগৎদেও নামে একজন তার রানীকে নিয়ে পুরীতে তীর্থযাত্রা করতে এসেছিল। তো সেই সময় রানী ছিল সন্তান সম্ভবা, আর পুরীতে তীর্থযাত্রা করার সময় তার থাকার জায়গা যে ব্যবস্থা করা হয়েছিল
ঝালদা বলে একটা জায়গা ছিল পুরীতে, তো সেইখানেই সে পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্তানকে দেখে কোনো কারণে রাজা রানীর মৃত বলে মনে হয়, তো সেই সন্তানকে যারা ছেড়ে দিয়ে তারা চলে যায়। পরবর্তীকালে সেই সন্তানকে ওই ওখানকার মানে লোকাল জনজাতি, যারা কুদমি বলে তাদেরকে, এই কুদমি জাতিরা সেই সন্তানকে পায়, বাচ্চাটাকে পায়, পেয়ে সেটাকে বড় করে। তো বড় করার পর তার নাম দেয় দামোদর শেখর। ইনি অ্যাকচুয়ালি ছিল রাজা জগৎদেওর পুত্র, যার নাম পরবর্তীকালে চেঞ্জ হয় দামোদর শেখর নামে। তো তিনি 1950 বছর আগে মোটামুটি এই পঞ্চকোট যে জায়গাটা এটাকে তৈরি করে। তো আমরা এখন যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে রানীমহল এরিয়া। রানীমহল এরিয়াটা মোটামুটি 20,000 বর্গফুট এরিয়া জুড়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে ধ্বংসস্তূপের শেষ নেই। এই জায়গাটা নিয়ে একটা মানে খুব দুঃখজনক ঘটনারও একটা উল্লেখ আছে, যেটা আমি তোমাদের বলছি। কখনো হয়তো এই মূর্তিটাও জলের কাজে ইউজ হতো, কারণ আমি দেখলাম মূর্তিটার পিছন দিয়ে জল দেওয়ার একটা জায়গা আছে আর জলটা সামনে হাত দিয়ে পড়ে। তো এইখানে যে তোমরা সব মূর্তিগুলো কিংবা যে ফটোগুলো দেখতে পাবে পুরনো খিলানগুলোর অংশ কিংবা কোনো ঢিপি, এখানে ঢিপি বলতে সবই ছিল ওই রানীমহলের অংশ। সেটা কিন্তু হয়তো অনেক পরে তৈরি হয়েছে, ওই 1600 শতাব্দীর কাছাকাছি। কারণ উপরে আশেপাশে যে মন্দিরগুলো দেখা যায় সেগুলো হচ্ছে পাথরের, আর এই রানীমহলটা কিন্তু চুনসুরকি ইটের তৈরি। তো দেখো এই যে ধ্বংসাবশেষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বর্গীয় আক্রমণের জন্য টোটালি একদম ডিস্ট্রয় হয়ে গেছে জিনিসটা। আর সেই সময় যে রাজা ছিল সেই বর্গীয় আক্রমণের সময় এসে রাজা পরাজিত হয়। তো সেই পরাজিত হওয়ার ফলে কি হয়েছিল, সে এখান থেকে ছেড়ে চলে যায় অন্য কোনো জায়গাতে। তো তার 17 জন রানী ছিল, এটা কথিত আছে। তার 17 জন স্ত্রী ছিল, তারা নাকি এইখানেই কোনো এক কুয়াতে আত্মহত্যা করে। কুয়োটা তো এখন কোথায় আছে কেউ জানে না, কারণ পুরো এরিয়াটাই জঙ্গলময় হয়ে গেছে। তোমরা এখানে আসলে, হয়তো আমি এসেছিলাম 2024 সালে, তোমরা পরবর্তীকালে আসলে এর মধ্যে অনেক জায়গা হয়তো তোমরা দেখতেও পাবে না, এটা স্বাভাবিক। বলতে গেলে তো অনেক ইতিহাস আছে এখানে। আলীবর্দী খান 1740 সালে এপ্রিল মাসে সরফরাজ খানকে পরাজিত আর হত্যা করে বাংলার নবাব হন। এরপর সরফরাজের শ্যালক মানে শালা রুস্তম আলীবর্দী খানকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু চ্যালেঞ্জ করলে কি হবে, সে ব্যর্থ হয়েছিল। এই সব কিছু ধ্বংসাবশেষ দেখছো, এটা হচ্ছে শুরুয়াত হয়েছিল এই আলীবর্দী খানের ওখান থেকেই। এরপর কি করেছিল, সেই রুস্তম আলীবর্দী খাঁকে হারাতে না পেরে নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোসলের কাছে সাহায্য চায়। এবার শুরু হয়ে যায় পতন। রাঘোজি ভোসলে করে কি, তার এক অশ্বারোহী বাহিনীদের পাঠিয়ে দেয় বাংলা আক্রমণ করতে। এই বাংলা আক্রমণের সময় তারা পাঞ্চেতের মধ্যে দিয়ে, অর্থাৎ গড় পঞ্চকোট যেটার এখন নাম, এর মধ্যে দিয়েই কিন্তু তারা সবাই বাংলায় ঢোকে। আর প্রথম বলি হয় এই পঞ্চেত অর্থাৎ গড় পঞ্চকোট এরিয়াটা। যদিও এই এরিয়াটা প্রচণ্ডভাবে মানে সিকিউরিটি করা ছিল, তারপরেও পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় জায়গাটাকে। 10 বছর মারাঠারা এই জায়গাটাতে লুণ্ঠন করেছিল, 10 বছর। টোটাল পশ্চিমবঙ্গের যত মানে বাংলা যেটা বলি, পশ্চিমবঙ্গ বলবো না, টোটাল বাংলাতে 10 বছর ধরে লুণ্ঠন হয়েছিল। আলটিমেট 1751 সালে বাংলার নবাব আর মারাঠা রাজার মধ্যে সমঝোতা হওয়ার পর সেটা বন্ধ হয়। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এক আশ্চর্য মন্দিরের সামনে, রাস মন্দির। আশ্চর্য এই কারণেই বলছি যে টোটাল গড় পঞ্চকোটে তোমরা যদি ঘুরে ফেলো তাহলে এই একটাই পঞ্চরত্ন মন্দির অবশিষ্ট আছে, যেটা বর্গীয় আক্রমণ থেকে বেঁচে গেছে কিংবা কোনোভাবে বাঁচিয়ে দেওয়া হয়েছে। মন্দিরটার মধ্যে এখনো পুজো হয়, রাধাকৃষ্ণের পূজা হয়। যদিও এখানকার রাজারা ছিল কিন্তু সব শক্তির উপাসক প্রথম দিকে, পরবর্তীকালে হয়তো আশেপাশে এরিয়ার বিভিন্ন ধর্মের সংমিশ্রণে তারাও রাধাকৃষ্ণের উপাসনা শুরু করে। দেখো এই মন্দিরটাই একমাত্র মন্দির পুরো পঞ্চকোটের মধ্যে এটা এখনো অক্ষত অবস্থায় অবশিষ্ট আছে। আর বাকি কোনো কিছু অক্ষত নেই, অবশিষ্ট তো অনেক কিছু নেই, তো অক্ষতও নেই যেগুলো অবশিষ্ট আছে। আর এই রকমই মন্দির একদম প্রথমে যেটা তোমাদের দেখাচ্ছিলাম সেই মন্দিরটা কিন্তু এরকমই ছিল।
তো সেই মন্দিরটার সাইডের যে 4টে চূড়া ছিল সেটা আর নেই, তোমরা দেখেছো, মিডলেরটা শুধু আছে। এর পাশ দিয়ে গিয়ে আমরা এর পরে দুখানা মন্দিরকে দেখাবো, যেগুলো তোমরা বাঁকুড়া বিষ্ণুপুরে অনেকে দেখেছো। একটা হচ্ছে জোর বাংলো স্টাইলে তৈরি করা মন্দির। দেখো এই মন্দিরটা চারিদিক থেকে ঘেরা আছে, যদিও লোকজন খুব কমই ওঠে। দেখো এবার যে মন্দিরটার কথা বলছিলাম, জোর বাংলো স্টাইলে তৈরি করা মন্দির, এটা এই রাস মন্দিরটার পাশ দিয়ে যাওয়া একটা রাস্তাতেই এই মন্দিরটা পড়বে, একটু ভিতরের দিকে যেতে হয়। তোমরা বিষ্ণুপুরে গিয়ে জোরবাংলো মন্দির দেখবে, কিন্তু জোরবাংলো মন্দিরের মধ্যেটায় ঢোকার কোনো পারমিশন তোমরা পাবে না ওখানে। এখানে যদিও মন্দিরটা কিছু নেই, কিন্তু মন্দিরে ঢুকে তোমরা অন্তত বুঝতে পারবে ভিতরের গর্ভগৃহটা কেমন ছিল। বাইরে দিয়ে দেখলে হয়তো মনে হবে দুখানা ঘর পাশাপাশি, কিন্তু মন্দিরের উপরে উঠে যদি ভিতরে যাও তাহলে জিনিসটা অনেকটা অন্যরকম। তোমরা কাছ দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে। এই দেখো, একসময় এই সামনেটা পুরোটা কিন্তু ঢাকা ছিল, এটা তোমাদের মনে রাখতে হবে। সামনেটা ঢাকা ছিল, আর যে দরজাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু গর্ভগৃহে যাওয়ার মানে প্রধান দরজা। এখন যদিও সাইড দিয়ে সরকার চেষ্টা করেছে যাতে এই স্ট্রাকচারটা না পড়ে যায়, তার জন্য সাপোর্ট দিয়ে রেখেছে। দেখা যাক কতদিন এরকম থাকা যায়। এরকম অনেক মন্দির আছে যেগুলো 10 বছর আগে আসা পর্যটকরা দেখেছে, আমরা আর দেখতে পাবো না। আমি যেগুলো দেখতে পাইনি, কিংবা তোমরা গেলেও সেগুলো দেখতে পাবে না। সেরকম এইসব মন্দিরগুলো আর কতদিন টিকে থাকবে সেটাও বলা মুশকিল। তো বর্গী আক্রমণের যে কি ভয়াবহ ফল তোমরা গড় পঞ্চকোটে আসতে বুঝতে পারবে দেখলে। যে বর্গী এলো দেশে, খাজনা দেব কিসে, এরকম একটা যে কবিতা আছে না, এই কবিতাটা যতটা শুনতে ভালো লাগে তার মর্মান্তিকতাটা এই গড় পঞ্চকোটের আশেপাশে দাঁড়ালে, গ্রামের লোকগুলোর দিকে তাকালে বুঝতে পারবে যে সত্যি যদি যার কাছে কিছু নেই, খাওয়ার অন্নটা নেই, সে কি করে কর দেবে। এমনকি রাজাদের কাছ থেকেই সব মেরে নিয়ে যাওয়া হচ্ছিল, সাধারণ মানুষ তো কোনো ব্যাপারই না। দেখো আমরা এখন গর্ভগৃহের মধ্যে ঢুকছি। হ্যাঁ, এইটাই এক সময় ছিল গর্ভগৃহ। তোমরা কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না, কিন্তু এটাই এক সময় ছিল। এখানে পুজো হতো, আর সামনেটা ছিল বারান্দা। মন্দিরগুলো এরকম করে তৈরি করা হতো যে অনেক দিন বেশি টেকসই করে। এই মন্দিরটা পার্টিকুলার, যেটাকে জোর বাংলো স্টাইলের মন্দির বলে, এটা সমস্ত মন্দিরের মধ্যে সব থেকে বেশি স্থায়িত্ব পায়। এর স্ট্রাকচারটা অনেক বেশি মজবুত। তোমরা বিষ্ণুপুরে গেলে দেখতে পারবে, ওখানে একদম ভালো একটা মন্দির আছে। আর এখানে দেখার মতন সেরকম কিছুই নেই। তো জায়গাটার ইতিহাস কিন্তু অনেক বেশি পুরনো, প্রায় 1900 বছর আগেকার পুরনো। অনেক ধর্ম তখন সৃষ্টি হয়নি, তার থেকে বেশি পুরনো হচ্ছে জায়গাটা। দেখো এই মন্দিরটা পার করে আমরা পিছনের দিকে যদি আর একটু হেঁটে যাই, সব ওই দেখো, আমরা জোরবাংলা মন্দিরটাকে পিছনে ফেলে সামনের দিকে এগোচ্ছি। পিছনে আমাদের পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট পাহাড় সম্পর্কে বিস্তারিত কিন্তু আর একটা ভিডিও আমি এর পরে তৈরি করব। সেখানেও দু একটা মন্দির আছে, রঘুবর মন্দির, দুর্গা মন্দির, সেগুলো নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করব। তো আমরা এখন যাচ্ছি কঙ্কাল কালী মন্দিরে। এইরকমই একটা কালী মন্দির তোমরা শুনতে পাবে বোলপুরে। তো সেই রকমই এক কালী মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এই মন্দিরটা কিন্তু পুরনো মন্দির। এই গড় পঞ্চকোটে যে কটা মন্দির তোমাদের দেখালাম তার মধ্যে এই মন্দিরটা একটু পুরনো, কারণ জোরবাংলো মন্দিরটা কিন্তু চুনসুরকি আর পোড়ামাটি দিয়ে তৈরি, আর এই মন্দিরটা কিন্তু পাথর দিয়ে তৈরি। আর পাথরের যে শৈলীটা সেটা কিন্তু অনেক পুরনো শৈলী। তো তোমাদের আগেই আমি বলছিলাম, এখানে যে রাজপুত রাজারা থাকতো তারা কিন্তু শক্তির উপাসক ছিল প্রথম দিকে। পরের দিকে গিয়ে সেটা সংমিশ্রণ ঘটে, কিন্তু শক্তির উপাসক হওয়ার জন্য তারা যে মায়ের মন্দির তৈরি করেছিল, মা কালী কিংবা অন্যান্য যে মন্দির, সেগুলো কিন্তু এরকম পাথরের তৈরি করেছিল প্রথম দিকে। এই মন্দিরটা তো এখন আর সেরকম পুজো টুজো কিছু হয় না। মন্দিরটার ভেতরে গর্ভগৃহটা একদম অন্ধকার। দেখো উপরের স্ট্রাকচারটা, ডোমটাও
বাইরে দিয়ে দেখলে মনে হবে যেন ভিতরটা ভাঙা, কিন্তু বাইরের স্ট্রাকচারটা ওরকম করে সরকার মানে ওটাকে যাতে ভেঙে না পড়ে তার জন্য চুনসুরকি বদলে সিমেন্টিং করে দিয়েছে সাইডটা দিয়ে, যাতে ভেঙে পড়ে না যায়, যেরকম ছিল সেরকমই থাকে। আশেপাশে তোমরা দেখতে পাবে যে এখানে কাজ চলেছিল। তো দেখো এখনো টুকরোগুলো অনেক পড়ে আছে এই যে সাইডে। প্রত্যেকটা মন্দিরের পাশে এরকম জলাধার তোমরা দেখতে পাবে, কারণ প্রত্যেকটা মন্দিরেই কাজ হয়েছে কিছু রেস্টোরেশনের জন্য। ইতিহাস ঘাটলে আরো অনেক কিছু দেখা যায়, তবে বলার মতন সময় একটা ভিডিওতে এতক্ষণ পাওয়া যাবে না। বর্গী আক্রমণের ভয়াবহতা তোমরা গড় পঞ্চকোটে আসলে পরিষ্কার দেখতে পাবে। এত সুরক্ষিত করা একটা নগরও কিভাবে যে বিধ্বংস হয়ে যেতে পারে পুরো সম্পূর্ণভাবে, সেটা তোমরা এখানে আসলে চাক্ষুষ দেখতে পারবে। দেখো ভিতরে এখানে এক সময় গর্ভগৃহ ছিল, পুজো আর্চা হতো, এখন তার কিছুই অবশিষ্ট নেই। কয়েকজন এসে ফুল বেলপাতা রেখে গেছে, কেন সেটা বলা মুশকিল। খিলানের মতন করে তৈরি করে এই ঘরগুলো তৈরি করা, সব মানে পাথরের উপর পাথর রেখে রেখে। তো আমাদের ভিডিও কিন্তু আমরা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গড় পঞ্চকোটের পাহাড়ের উপরে নিয়ে যাব, সেখানে কয়েকটা মন্দির আছে সেগুলো তোমাদের দেখাবো, প্লাস আরও কিছু ইতিহাস তোমাদের সেইখানে যাওয়ার সময় বলবো, কারণ একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাও এটা 17 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কিছু প্রশ্ন থাকলে তোমরা নিশ্চয়ই করো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।